বেশ কয়েক বছর ধরে শোনা যাচ্ছে এসইও ইজ ডেড। আসলে কি এসইওর কোনো ভবিষ্যৎ নেই? এই ভিডিওটি আপনার জন্য প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি কথা বলবো এসইওর সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি নিয়ে, এবং সেই সমস্যাটিকে কিভাবে সমাধান করবেন সেই বিষয়গুলো নিয়েও আমি কথা বলবো এই ভিডিওতে। আমি সাইফুল্লাহ সাইফ, আমি একজন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট। আমার এসইও নিয়ে যে অভিজ্ঞতাগুলো এবং বিশেষ করে গুগলের লাস্ট কয়েক বছরের আপডেটগুলো নিয়ে আমি এই ভিডিওতে একটা ওভারঅল মেসেজ দেওয়ার চেষ্টা করব। গুগলের লাস্ট আপডেটে যদি আপনার ওয়েবসাইট এফেক্টেড হয়ে থাকে, তাহলে সেই ওয়েবসাইটকে কিভাবে রিকভার করবেন তার একটা ফুল গাইডলাইন আপনি পেতে যাচ্ছেন এই ভিডিওতে। সো প্রথমেই কথা বলা যাক এসইওর ভবিষ্যৎ আছে কি নেই। ইন্টারনেটে সার্চ ইঞ্জিন যতদিন আছে এসইও ততদিনই থাকবে। হয়তো এখানে অনেক আপস এন্ড ডাউন হবে, যেটা আমরা জানি, কারণ এসইও সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনগুলোর একের পর এক আপডেট আসা, এবং এই আপডেটগুলোর সাথে আপনাকে নিজেকে মানিয়ে নিতে হবে। প্রতিটা আপডেটেই সার্চ ইঞ্জিনগুলো তাদের অ্যালগোরিদমকে আরো স্মার্ট করে, যাতে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীরা খুব সহজে খুব ভালো ভালো রিসোর্সগুলো সার্চ ইঞ্জিন থেকে খুঁজে পেতে পারে। আর এই ব্যাপারটাই আমরা যারা এসইও এক্সপার্ট তাদের জন্য দুর্বিষহ, তাদের জন্য আতঙ্কের নাম। সার্চ ইঞ্জিনের বিশেষ করে গুগলের এক একটা আপডেট আসে আর আমাদের ঘুম হারাম হয়ে যায়, আমরা আতঙ্কের মধ্যে বসবাস করি। এই বুঝি গুগলের বড় একটা আপডেট এসে আমার ওয়েবসাইটের ভিজিটরকে ছারখার করে দিল, আমার ওয়েবসাইটটাকে ডাউন করে দিল। আপনি যেহেতু এসইও নিয়ে কাজ করছেন, আপনি অবশ্যই জানেন এসইওর সবচেয়ে বড় চ্যালেঞ্জ সার্চ ইঞ্জিনের এই আপডেটগুলোর সাথে নিজেকে মানিয়ে নেওয়া। তবে আপনি যদি মানিয়ে নিতে পারেন, আপনি ডেফিনেটলি ভালো করবেন, কারণ সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম দিনে দিনে এমন দিকে যাচ্ছে যাতে শুধুমাত্র ক্রিয়েটিভ মানুষরা, ধৈর্যশীল মানুষরা, অভিজ্ঞ মানুষরা এখানে টিকে থাকবে। যারা কম পরিশ্রমী, ক্রিয়েটিভ না, এই ধরনের মানুষগুলো এখানে হয়তো ভবিষ্যতে আর খুব একটা কাজ করার সুযোগ পাবে না। সুতরাং আপনি যদি যথেষ্ট পরিশ্রম করার মন মানসিকতা রাখতে পারেন, যথেষ্ট শেখার মন মানসিকতা আপনার থাকে, এবং একই সাথে আপনি যদি ক্রিয়েটিভ মানুষ হন, তাহলে এসইও কখনোই আপনার জন্য খারাপ কিছু হবে না। আপনার ফিউচার বরাবরই ভালো হবে, কারণ এসইও যত টাফ হবে ততই ক্রিয়েটিভ পিপলের ডিমান্ড বাড়বে, এবং যারা ক্রিয়েটিভ না এই ধরনের মানুষগুলো ঝরে যাবে, অর্থাৎ কম্পিটিশন দিনে দিনে কমে যাবে। তাই সবশেষে এটা বলাই যায় এসইওর ভবিষ্যৎ শেষ হবার নয়, তবে আপনাকে নিজেকে যথেষ্ট আপগ্রেড করতে হবে যদি আপনি এসইও ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চান। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে, প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, রিসার্চ করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। এই জিনিসগুলোই আপনাকে পথ দেখাবে যে আপনি কিভাবে একজন বেটার এসইও এক্সপার্ট হতে পারবেন। এমন একজন এসইও এক্সপার্ট সার্চ ইঞ্জিনের যে কোনো আপডেটের সাথে নিজের ওয়েবসাইটগুলোকে মানিয়ে নিতে পারে। কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, যেমন বর্তমানে নিশ সাইট বা ব্লগ ইন্ডাস্ট্রিটা একটু ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পার করছে, কারণ গুগলের লাস্ট একের পর এক আপডেটগুলো এক একটা ওয়েবসাইটকে বিধ্বস্ত করে দিয়েছে, এক একজন এসইও এক্সপার্ট বা নিশ সাইট ওনারের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। তবে হতাশ হবার কিছু নেই, কারণ সুদিন আবারও ফিরে আসবে আপনার জন্য, এবং সেটারই পূর্বাভাস গুগলের লাস্ট এই যে আপডেটটা আসলো, এই আপডেট থেকেই আপনি জানতে পারবেন, যেটা নিয়ে আমি এখনই কথা বলবো। আপনি যদি আপনার ক্যারিয়ারটাকে সিকিউর করতে চান, তাহলে আপনি নিশ সাইট বা ব্লগিং ইন্ডাস্ট্রিতে না যে আপাতত আপনি লোকাল এসইও বা ই কমার্স এসইও বা সার্ভিস বেস এসইও এই জায়গাগুলোতে ফোকাস করতে পারেন, কারণ নিশ সাইট বা ব্লগে যতটা আপস এন্ড ডাউন হয়, ই কমার্স বা সার্ভিস বেস বা লোকাল এসইও বেস ওয়েবসাইটগুলোতে সাধারণত সেই পরিমাণ এফেক্টেড হয় না। এবার কথা বলা যাক গুগলের লাস্ট আপডেট নিয়ে। এই আপডেটে যাদের ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ওয়েবসাইটকে কিভাবে রিকভার করবেন, সামনে যাতে কোনো আপডেটে আপনার ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত না হয় সেটার জন্য কি কি করবেন, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি এখন কথা বলছি। সো গুগলের লাস্ট আপডেটটি রিলিজ হয় আগস্টের 15 তারিখ 2024 সাল, এবং যেটা শেষ হয় সেপ্টেম্বরের 3 তারিখ 2024 সালে। প্রথম অংশে আমরা দেখতে পাই অসংখ্য ওয়েবসাইট তাদের র্যাঙ্কিং ইমপ্রুভ করেছে। শেষের অংশে আমরা দেখতে পাই অসংখ্য ওয়েবসাইট আবার তাদের র্যাঙ্ক ড্রপ করেছে। রিলিজের ব্যাপারে গুগল নিজে যে তথ্য দিয়েছে সেগুলো একটু আপনাদেরকে পড়ে শোনাই। টুডে উই লঞ্চড আওয়ার August 24 core update to Google search. This update is designed to continue our work to improve the quality of our search engine results. তার মানে এই আপডেটটাতে মেইনলি তারা তাদের সার্চ ইঞ্জিন রেজাল্টের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য চেষ্টা করেছে, বাই শোয়িং মোর কন্টেন্ট দ্যাট পিপল ফাইন্ড জেনুইনলি ইউজফুল।
যেটার মাধ্যমে গুগল এটা এনশিওর করছে মানুষ যখন সার্চ করবে তখন যাতে জেনুইনলি ইউজফুল কন্টেন্টগুলোই তাদের সামনে আসে অ্যান্ড লেস কন্টেন্ট দ্যাট ফিলস লাইক ইট ওয়াজ মেড জাস্ট টু পারফর্ম ওয়েল অন সার্চ। এবং তারা সার্চ ইঞ্জিন থেকে সেই কন্টেন্টগুলোকে সরিয়ে ফেলেছে যেই কন্টেন্টগুলো সাধারণত সার্চ ইঞ্জিনকে ওয়েল পারফর্ম করানোর জন্য তৈরি করা হয়েছে, কিন্তু ইউজারদের জন্য genuinely useful না। This latest updates takes into account the feedback we have heard for some creators and other over the first few months। এটা হচ্ছে গুগলের লাস্ট বেশ কয়েকটা আপডেটের পর বিশেষ করে স্মল কন্টেন্ট ক্রিয়েটর যারা বা ছোট ছোট ওয়েবসাইট ওনার যারা, তাদের ওয়েবসাইটগুলো মারাত্মক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ থেকে ছোট ছোট ওয়েবসাইটগুলো সরে গেছে, যেটা নিয়ে একটা বিশাল বিতর্ক তৈরি হয়েছে। এবং এই ফিডব্যাকগুলোকে গুগল কাউন্ট করেছে এবং কাউন্ট করে তার পরিপ্রেক্ষিতেই এই আপডেটে সেই চেঞ্জগুলো ফিক্স করার চেষ্টা করেছে। অ্যাজ অলওয়েজ we aim to connect people with a range of high quality sites including small or independent sites। মানে ছোট ছোট সাইট অথবা ইন্ডিপেন্ডেন্ট যে সাইট ক্রিয়েটর আছে বা নিজ সাইট ক্রিয়েটর আছে, তাদের যে ছোট ছোট সাইটগুলো আছে সেগুলোকেও তারা এখন প্রায়োরিটির ভেতরে রাখছে। তাদের মেইন ফোকাস হচ্ছে ওই যে বললাম জেনুইনলি ইউজফুল কন্টেন্ট। সো জেনুইনলি ইউজফুল কন্টেন্ট যদি স্মল ওয়েবসাইট অথবা ইন্ডিপেন্ডেন্ট ওয়েবসাইটগুলো ক্রিয়েট করে অথবা বড় ওয়েবসাইট ক্রিয়েট করে, যেই করুক না কেন সেগুলোকেই সার্চ ইঞ্জিন রিওয়ার্ড দিবে। এই লাস্ট আপডেট অ্যাটলিস্ট এই কথাটাই তারা বলছে, দ্যাট আর creating useful original content when relevant to user search। মানে যেটা ইউজফুল এবং অরিজিনাল কন্টেন্ট যখন হচ্ছে ইউজাররা সার্চ করে তার পরিপ্রেক্ষিতে যাতে এই টাইপের কন্টেন্টগুলোই আসে। এই আপডেটের ইম্প্যাক্টটা কেমন পড়েছে সেটা নিয়ে এবার আপনাদের কিছু তথ্য শেয়ার করি। সার্চ ইঞ্জিন জার্নাল একটা সার্ভে করেছে এবং সেখানে তারা দেখেছে যে সেই সার্ভেতে দেখা গেছে 44% মানুষের ওয়েবসাইট ডাউন হয়েছে বা ট্রাফিক ডাউন হয়েছে এবং 27% মানুষের ট্রাফিক বা ভিজিটর আপ হয়েছে বা তাদের ভিজিটর ইনক্রিজ করেছে এবং 29% মানুষ বলছে যে তাদের ওয়েবসাইটে কোনো ধরনের চেঞ্জ আসে নাই। এখান থেকে আমরা মেজরিটির যে ভোটটা পেয়েছি সেটা হচ্ছে 44% মানুষের ভিজিটর ইনক্রিজ করেছে। গত বছর অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বরে এমন একটা আপডেট আসে যেই আপডেটে ম্যাক্সিমাম নিজ সাইট ওনারের জন্য খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটার ফলেই স্মল ক্রিয়েটররা ভাবতে শুরু করে তাদের বুঝি এখন আর ভবিষ্যৎ নাই। 2023 সালের সেপ্টেম্বরের আপডেটের পর অসংখ্য মানুষ এই নিজ সাইট মেকিং এর বিজনেস থেকে সরে আসে এবং গুগলের এই আপডেট নিয়ে অনেক অনেক সমালোচনা তৈরি হয়। এই সমালোচনাগুলোকে গুগল কাউন্ট করেছে। কাউন্ট করেই গুগল আগস্ট 15, 2024 সালের যে আপডেটটা নিয়ে আসে সেটাতে এই বিষয়গুলোকে বিবেচনা করে। গুগলের প্রিভিয়াস যে হেল্পফুল কন্টেন্ট আপডেট সেখানে যারা নেগেটিভলি যাদের ওয়েবসাইটের উপর ইম্প্যাক্ট করে সেই জায়গাগুলোকে রেকটিফাই করে এই আপডেটটা নিয়ে আসে। এই আপডেটটা সম্পর্কে বিস্তারিত জানতে গেলে বুঝতে গেলে গুগলের প্রিভিয়াস কয়েকটা আপডেট নিয়ে একটু ডিটেল জানা উচিত। সো এখানে লেটেস্ট কয়েকটা আপডেট নিয়ে আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। রিসেন্ট আপডেটগুলোর মধ্যে সবচেয়ে বড় বা সবচেয়ে বাজে অবস্থায় মানুষজন পড়ে যে আপডেটে সেটা হচ্ছে সেপ্টেম্বর 2023 এর আপডেট। তারপরে রিলিজ হয় অক্টোবর 2023 তে আরেকটা আপডেট, এরপর রিলিজ হয় নভেম্বর 2023 তে আরেকটা আপডেট এবং সর্বশেষ 2024 সালের মার্চে একটা আপডেট হয়। এবং এই আপডেটের পরেই এখন আমি যে আপডেটটা নিয়ে কথা বলছি আগস্ট 15, 24 এইটা আসে। সো তাহলে সেপ্টেম্বর 2023 তে যে আপডেটটা আসে সেটার বিষয়বস্তুগুলো কি ছিল একটু দেখে নেওয়া যাক। হেল্পফুল কন্টেন্ট আপডেটের মেইন যে পয়েন্টগুলো ছিল, নাম্বার 1, হোস্টেড থার্ড পার্টি কন্টেন্ট। এমন একটা প্র্যাকটিস প্রচলিত আছে যে আমার হয়তো মেইন ওয়েবসাইটে আমি একটা সাবডোমেন ক্রিয়েট করে অথবা ফোল্ডার ক্রিয়েট করে অন্য একটা ইন্টেনশন নিয়ে মানি মেকিং এর জন্য অন্য আরেকটা ওয়েবসাইট তৈরি করি এবং আমার মেইন ওয়েবসাইটটা যেহেতু একটা ভালো ডোমেইন অথরিটি আছে এবং অনেক পুরনো একটা ওয়েবসাইট যার অথরিটি লেভেলটা যেহেতু ভালো, সো এটার একটা বেনিফিট আমার যে সাবডোমেন ওয়েবসাইটটা বা আমার যে ফোল্ডার করা ওয়েবসাইটটা সেটা পেত এবং এইটাকে কাজে লাগিয়ে অনেকে অনেকভাবে বেনিফিট নিত। সো গুগলের সেপ্টেম্বর 2023 এর আপডেটে এই ব্যাপারটা নিয়ে গুগল কাজ করে। যদি এরকম হয় যে আপনার
মেইন ওয়েবসাইটের কন্টেন্ট আর সাবডোমেন অথবা ফোল্ডারে রাখা কোনো একটা ওয়েবসাইটের কন্টেন্ট যদি ম্যাচ না করে, তাহলে এটার জন্য আপনার ওয়েবসাইট পেনাল্টি খাবে। অর্থাৎ আপনি যে আপনার মেইন ওয়েবসাইটের মেইন ডোমেনের অথরিটির বেনিফিট নিয়ে আপনি একটা সেকেন্ডারি ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে যে আপনি সার্চ ইঞ্জিনকে ম্যানিপুলেট করে অ্যাডভান্টেজ নেবেন, এই জিনিসটা আর আপনি পারবেন না। এবং 2 নম্বর পয়েন্টটা হচ্ছে গুগলের অফিসিয়াল যে গাইডলাইন, সেখানে আগে একটা কথা ছিল রিটেন বাই পিপল, মানে মানুষ দ্বারা লেখা কোনো কন্টেন্ট হওয়া লাগবে। এবং প্রথম দিকে সার্চ ইঞ্জিন এটাকে ডিসকারেজ করে যে এআই দিয়ে কোনো কন্টেন্ট ওয়েবসাইটে রাখা যাবে না। কিন্তু সেপ্টেম্বর 23 এর এই আপডেটে হিউম্যান বা পিপল রিটেন কন্টেন্ট হওয়া লাগবে এই জিনিসটাকে উঠিয়ে দেয়। অর্থাৎ সার্চ ইঞ্জিনের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে কন্টেন্টটা একজন হিউম্যান লিখেছে নাকি একটা এআই লিখেছে। আলটিমেট ব্যাপারটা হচ্ছে কন্টেন্টটা একটা ভালো মানের কন্টেন্ট হওয়া চাই। সেটা যদি এআই লিখে এবং সেটা যদি ইউজারের ইন্টেনশন ফুলফিল করতে পারে, বা একটু আগে আমি যেটা বললাম জেনুইনলি ইউজফুল একটা কন্টেন্ট যদি হয়, সেটা এআই দ্বারাও যদি লেখা হয়, এতে গুগলের কোনো প্রবলেম নাই। এরপর গুগল একটা গাইডলাইন দিয়ে দেয় যে কোন কন্টেন্টটা ভালো কোয়ালিটির কন্টেন্ট, বা গুগল কি ধরনের কন্টেন্ট পছন্দ করবে। এটার জন্য একটা সেলফ অ্যাসেসমেন্ট, একটা গাইডলাইন দিয়ে দেয় যেখানে অনেকগুলো প্রশ্ন থাকে। আপনি এই প্রত্যেকটা প্রশ্ন নিজেকে করবেন, করে আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটে আপনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো এই প্রশ্ন অনুযায়ী রাইট ট্র্যাকে আছে কিনা। পর গুগল রেকমেন্ড করে যে আপনার কন্টেন্টটা কোনো একজন এক্সপার্ট মানুষজন দ্বারা অ্যাটলিস্ট রিভিউ করানো কন্টেন্ট হোক, যার দ্বারা গুগল এটা এনশিওর করার চেষ্টা করে যে কন্টেন্টটা যাতে ওয়েল রিটেন এবং কোনো ইনফরমেশনের বা ফ্যাকচুয়াল যাতে কোনো সমস্যা কন্টেন্টের ভেতরে না থাকে। এটা একজন এক্সপার্ট মানুষ যদি রিভিউ করা থাকে, তাহলে এই ধরনের কন্টেন্ট থেকে আপনি একটা ভালো বেনিফিট পাবেন। অর্থাৎ কন্টেন্টে অথর বা লেখকের পাশাপাশি যদি রিভিউড বাই সামওয়ান এবং একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট মানুষ রিভিউ করছে, এই জিনিসটা যদি আপনি দেখাতে পারেন এবং কন্টেন্টটা যদি আসলে ওয়েল রিটেন কন্টেন্ট হয়, তাহলে এটার জন্য আপনি একটা ভালো বেনিফিট পাবেন। গুগল ফ্রেশ কন্টেন্ট পছন্দ করে, এই কারণে আমরা যেটা করতাম আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে মডিফাই না করে বা ইনফরমেশন চেঞ্জ না করে, ইমপ্রুভ না করে, জাস্ট আমরা পাবলিশিং ডেটটাকে শুধু চেঞ্জ করে দিতাম অথবা এডিটেড ডেটটাকে শুধু চেঞ্জ করে দিতাম, যেটা দিয়ে গুগলকে এক ধরনের আইওয়াশ করানোর চেষ্টা করা হতো। এবং গুগল এই ধরনের প্র্যাকটিস যারা করে সেই ধরনের ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেয়। আপনার ওয়েবসাইটে কোনো ধরনের চেঞ্জ করা ছাড়া আপনি যদি শুধু পাবলিশিং ডেট চেঞ্জ করেন বা এডিটেড ডেট চেঞ্জ করেন, তাহলে কোনো লাভ হবে না। আপনাকে অ্যাকচুয়ালি আপনার কন্টেন্টের ভেতরে কোনো না কোনো একটা মিনিংফুল চেঞ্জ আনতে হবে। কন্টেন্টের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আপনাকে কাজ করতে হবে। এরপর সেই আপডেটে আরো একটা বিষয় নিয়ে কাজ করা হয়, যেটা ছিল এরকম যে আমরা আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণ হাবিজাবি কন্টেন্ট দিয়ে রাখি। একটা ওয়েবসাইটে ভালো মানের 5টা কন্টেন্ট আছে আর 95টা কন্টেন্ট হচ্ছে খারাপ মানের কন্টেন্ট। এই ওয়েবসাইটটাকে সাইট ওয়াইড, মানে সম্পূর্ণ ওয়েবসাইটটাকে একটা খারাপ ওয়েবসাইট হিসেবে গুগল কাউন্ট করত। গুগলের কোনো একটা আপডেটের পর আমরা আমাদের একটা ওয়েবসাইটের অসংখ্য বাজে মানের কন্টেন্টকে একসাথে রিমুভ করে ফেলি, অথবা একসাথে আমরা অনেকগুলো কন্টেন্টকে চেঞ্জ করি, যেই জিনিসটাকে গুগল ডিসকারেজ করে সেপ্টেম্বর 2023 হেল্পফুল কন্টেন্ট আপডেটে। সো এখনকার আপডেটটা নিয়ে যদি আপনি বিস্তারিত বুঝতে চান, তাহলে অবশ্যই গুগল হেল্পফুল কন্টেন্ট আপডেট সেপ্টেম্বর 2023 এর এইটা সম্পর্কে বিস্তারিত আইডিয়া আপনার থাকতে হবে। এই টপিকটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, যেই ভিডিওটার লিঙ্ক আমি কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আগে একটা ধারণা নিয়ে নেবেন যে সেপ্টেম্বর 23 এর আপডেটের বিষয়বস্তুগুলো কি ছিল। ধারাবাহিকভাবে পরের আপডেটটি আসে অক্টোবর 2023 তে, এবং সেটার বিষয়বস্তুগুলো কি ছিল। এই আপডেটটা বেসিক্যালি ছিল একটা টেকনিক্যাল এসইওর আপডেট, যেখানে ওয়েবসাইটের স্পিড, মোবাইল ইউজেবিলিটি এবং সিকিউরিটি, আপনার ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ করা কিনা। পরের আপডেটটা নভেম্বর 2023 তে আসে, এবং যেটার বিষয়বস্তু ছিল মেইনলি হাই কোয়ালিটি কন্টেন্ট এনশিওর করা এবং ইউজারের ইন্টেন্ট অনুযায়ী কন্টেন্ট তৈরি করা। এরপর আসে এই বছরেরই 2024 সালের মার্চ মাসে একটা আপডেট। মার্চ 24 আপডেটেও মেইনলি কন্টেন্ট কোয়ালিটি নিয়ে অনেক বেশি ফোকাস করা হয়েছে এবং কন্টেন্টের রেলেভেন্সি নিয়ে। আপনার ওয়েবসাইটে অনেক কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো রেলেভেন্ট কন্টেন্ট কিনা, একটার সাথে আরেকটা কন্টেন্ট খুব বেশি রেলেভেন্ট কন্টেন্ট কিনা, এবং কন্টেন্টগুলো
হাই কোয়ালিটির কিনা এই ব্যাপারটা এনশিওর করা হয়েছে মার্চের 24 এর আপডেটে। এই আপডেটে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? যাদের ওয়েবসাইটে মূলত অসংখ্য থিন কন্টেন্ট ছিল। থিন কন্টেন্ট মানে হচ্ছে ছোট ছোট কন্টেন্ট, অথবা যে সমস্ত পেজে কোনো কন্টেন্টই নেই, এই ধরনের কন্টেন্টের পেজগুলোকে বলে থিন কন্টেন্ট পেজ। তো যাদের ওয়েবসাইটে থিন কন্টেন্ট পেজ অনেক বেশি ছিল এবং যারা ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে র্যাঙ্ক করানোর জন্য প্রচুর পরিমাণ কিওয়ার্ড স্টাফিং করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মার্চ 24 এর আপডেটে। এবং এই আপডেটে স্পেশালি গুরুত্ব দেওয়া হয়েছে ইএটিতে। ইএটি কি, এই ব্যাপারটা আপনারা অলরেডি জানেন। ইএটি মানে হচ্ছে এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটিভনেস এন্ড ট্রাস্টওয়ার্দিনেস। এটার অর্থ হচ্ছে একটা ওয়েবসাইটের কন্টেন্ট আসলে সেই লিখবে যার ওই টপিকের উপরে দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স আছে, ওই টপিকের উপরে এক্সপার্টিস আছে, মানে দক্ষতা আছে। 3 নাম্বার, যে ওই বিষয়ে লেখার জন্য যার অথরিটি আছে। 4 নাম্বার হচ্ছে যেই মানুষটাকে সবাই ট্রাস্ট করতে পারে, এইরকম একজন মানুষের দ্বারাই একটা কন্টেন্ট প্রডিউস করা হোক। এট দ্য সেম টাইম এইরকম একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ওই টপিকের উপরে একটা ভালো অথরিটি আছে এবং যে ওয়েবসাইটটাকে মানুষ ট্রাস্ট করে, বা এই ধরনের ওয়েবসাইটগুলোই ইএটি ফুলফিল করে মার্চে এই আপডেট থেকে অনেক বেশি বেনিফিট পাচ্ছিল। এই ধরনের ওয়েবসাইট বা এই ধরনের অথরের দ্বারা লেখা কন্টেন্ট অনেক বেশি প্রায়োরিটি পাবে। গুগলের হেল্পফুল কন্টেন্ট আপডেট নিয়ে আমার ভিডিওটা খুঁজে পাওয়ার জন্য আপনি ইউটিউবে গিয়ে গুগল হেল্পফুল কন্টেন্ট আপডেট 2023 সাইফুল্লাহ সাইফ এই জিনিসটা লিখে সার্চ করলেই আমার ওই ভিডিওটা আপনি পেয়ে যাবেন। এবার কথা বলা যাক, আপনার ওয়েবসাইট যদি অলরেডি এফেক্টেড হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আপনার কি করা উচিত। প্রথমেই আপনি যেটা করতে পারেন, আপনার সার্চ কনসোল থেকে আপনি ডেটা কম্পেয়ার করে দেখতে পারেন। আগস্টের 15 তারিখের পর থেকে আজকে পর্যন্ত একটা টাইম ফ্রেম এবং 15 তারিখের আগে আবার ঠিক একই পরিমাণ টাইম ফ্রেম। কথার কথা, আগস্টের 15 তারিখ থেকে আজকে পর্যন্ত 1.5 মাসের আপনি একটা টাইম পিরিয়ড নিলেন। আবার আগস্টের 15 তারিখের আগে আবার 1.5 মাসের একটা টাইম পিরিয়ড নিয়ে কম্পেয়ার করে দেখতে পারেন কোন কোন পেজগুলোতে আপনার ইমপ্রেশন কমে গেছে বা ক্লিক কমে গেছে। একই সাথে কোন কোন পেজগুলোতে আপনার ভিজিটর বেড়ে গেছে, ক্লিক বেড়ে গেছে, ইমপ্রেশন বেড়ে গেছে, সেটার একটা ডেটা আপনি খুব সহজেই সার্চ কনসোল থেকে কম্পেয়ার করে পেয়ে যেতে পারেন। যেই কন্টেন্টগুলোতে আপনার ভিজিটর ড্রপ করেছে সেই কন্টেন্টগুলোকে আপনি সেলফ অডিট করে অ্যানালাইসিস করে সেই কন্টেন্টগুলো নিয়ে কাজ শুরু করে দিতে পারেন। এখন এই আপডেটটা কোন কোন জায়গাগুলোতে করবেন, কিভাবে করবেন সেটা নিয়ে হয়তো আপনি কনফিউজড। কি টাইপের কন্টেন্ট দিলে গুগল পছন্দ করবে, কি টাইপের কন্টেন্টকে আসলে চায়। গুগল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কন্টেন্টের ব্যাপারে খুব বিস্তারিত কিছু গাইডলাইন দিয়েছে। ইউজারদের জন্য ইউজফুল সেই কন্টেন্টগুলো আসলে গুগলের চোখে কি ধরনের কন্টেন্ট, ওয়েবসাইটের কোয়ালিটি এবং হাই কোয়ালিটির কন্টেন্ট কি, এটা গুগল কিভাবে দেখছে, গুগল আসলে কি ধরনের কন্টেন্টকে হাই কোয়ালিটির কন্টেন্ট হিসেবে ভাবছে, সেই জিনিসগুলো নিয়ে গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু ডকুমেন্ট শেয়ার করা আছে। আমি সেই জিনিসগুলোকে রিসার্চ করেছি, রিসার্চ করে আমি আপনাদের জন্য খুব সহজে উপস্থাপন করার জন্য একটা চেকলিস্ট তৈরি করেছি। এই চেকলিস্টটা ফলো করলে আশা করা যায় আপনি গুগলে শুধু এই আপডেটই না, গুগলের যত আপডেট আসে কোনো আপডেটে আপনার সাইট ক্ষতিগ্রস্ত হবে না। আপনি অলওয়েজ গুগলের নাম্বার 1 পজিশনে থাকবেন যদি আপনি ঠিকঠাক মতো মেনটেন করতে পারেন। প্রথমেই গুগল যে ব্যাপারটাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে এক্সপার্টাইজ ড্রাইভেন আর্টিকেলস, মানে যে টাইপের কন্টেন্টগুলো গুগল র্যাঙ্ক করতে চায় সেই কন্টেন্টগুলো এক্সপার্ট এবং এমন একজন মানুষ লিখুক যেই মানুষটা ওই পার্টিকুলার টপিকের উপরে যার অনেক বেশি নলেজ আছে, অনেক বেশি দক্ষতা আছে, এই ধরনের কন্টেন্টই প্রডিউস হোক এবং এই জিনিসটা গুগল এনশিওর করতে চায়। তার মানে একজন ডাক্তার যদি কোনো একটা ওয়েবসাইটে একটা আর্টিকেল লিখে মেডিকেল বিষয়ক, সেটা অনেক বেশি প্রায়োরিটি পাবে একজন সাধারণ কন্টেন্ট রাইটারের চেয়ে। গুগল সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় অরিজিনাল কন্টেন্টকে। সেটা অরিজিনাল অনেক দিক থেকে হতে পারে, যেমন ইউনিক ইনসাইট থাকতে হবে কন্টেন্টের ভেতরে, ইউনিকলি রিসার্চ করা এবং অ্যানালাইসিস করা, এইরকম কন্টেন্ট গুগল চায় র্যাঙ্ক করতে। এখানে গুগল স্পষ্টত আরো একটা কথা বলে দিয়েছে যে এই ধরনের কন্টেন্টকে গুগল র্যাঙ্ক করতে চায় না যেটাকে অন্য একটা সোর্স থেকে নিয়ে সামথিং কিছু মডিফাই করে এডিট করে একটা এনহ্যান্স ভার্সন পাবলিশ করা হয়েছে, এই ধরনের কন্টেন্টকে গুগল র্যাঙ্ক করতে চায় না। যে কোনো বিষয়ে যখন একটা কন্টেন্ট লেখা হবে সেই কন্টেন্টটা যাতে ডিটেল এবং ইন ডেপথ কন্টেন্ট হয়, যাতে করে ইউজারদের রিয়েল ভ্যালুটা এখানে এনশিওর করা থাকে। কোয়ালিটি কন্ট্রোল, একজন কন্টেন্ট রাইটার কন্টেন্ট দিল এবং সেই কন্টেন্টটাকে আমি পাবলিশ করে দিলাম, এরকমটা না। এই কন্টেন্টটা যাতে একটা প্রপার কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে কন্টেন্টটা পাবলিশ হয়, যেমন এটা প্রপারলি প্রুফ রিড করা হয়েছে, এক্সপার্ট এডিটর দ্বারা এডিটোরিয়াল গাইডলাইন ফলো করে কন্টেন্টটা পাবলিশ করা হয়েছে,
এই জিনিসটা এনশিওর করা থাকে যে সমস্ত কন্টেন্টে সেই টাইপের কন্টেন্টকে গুগল র্যাঙ্ক করতে চায়। ব্যালেন্স পার্সপেক্টিভ মানে যে কোনো ইভেন্ট বা যে কোনো ঘটনাকে যাতে একদিক থেকে বিবেচনা না করে উভয় দিক থেকে বিবেচনা করা হয়। যে কোনো ফ্যাক্ট নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে যখন লিখবেন তখন যাতে উভয় সাইডকে আপনি মাথায় রেখে কন্টেন্টটা লেখেন এবং কন্টেন্টের ভেতরে যাতে দুইটা ব্যাপারই ক্লিয়ারলি আসে। কন্টেন্টের ভেতরে এঙ্গেজিং ভ্যালু অ্যাড করতে হবে। এঙ্গেজিং ভ্যালু মানে কি? এখানে হাই কোয়ালিটির ইমেজ ব্যবহার করতে পারেন, ইনফোগ্রাফিক্স ব্যবহার করতে পারেন, ভিডিও ব্যবহার করতে পারেন, যেই জিনিসগুলো এই কন্টেন্টটাকে কন্টেন্টের রেলেভেন্সি অনুযায়ী এই জিনিসগুলো কন্টেন্টটার ইউজার এঙ্গেজমেন্টকে বাড়াতে অনেক বেশি হেল্প করবে। সো অবশ্যই আপনার কন্টেন্টের ভেতরে এই জিনিসগুলো যাতে প্রপারলি থাকে এই ব্যাপারটা আপনাকে এনশিওর করতে হবে। ইউজার ট্রাস্ট, ইউজার যাতে আপনার ওয়েবসাইট থেকে কমফোর্টেবলি কোনো কিছু কেনাকাটা করতে পারে বা যে কোনো ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন তারা প্রোভাইড করতে পারে, এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে। এবং এটা এনশিওর করার জন্য আমাদেরকে বেসিক্যালি এসএসএল সার্টিফিকেটটা অ্যাক্টিভ করতে হবে এবং আমাদের ওয়েবসাইটের সিকিউরিটির ইস্যুগুলোকে ঠিকঠাক মতো মেনটেন করতে হবে। ভ্যালুয়েবল রিসোর্স, আপনার কন্টেন্টটা যাতে একটা জেনুইনলি ভ্যালুয়েবল রিসোর্সে পরিণত হয়, যেটা মানুষের কমন প্রবলেমের উপর ভিত্তি করে তৈরি, কমন প্রবলেম বা কমন কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারে এবং এটা যাতে প্র্যাকটিক্যাল এবং ইউজফুল হয় অডিয়েন্সদের জন্য, এই ব্যাপারটা আপনাকে এনশিওর করতে হবে। মেইনটেইন ডিস্ট্রাকশন, আমরা কন্টেন্টের মধ্যে অনেক সময় প্রচুর পরিমাণ অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রাখি বা প্রচুর পরিমাণ অ্যাড প্লেসমেন্ট করে রাখি, যেটা ইউজারদের জন্য খুব মারাত্মক পরিমাণ ডিস্ট্রাকশন তৈরি করে। সো আপনার কন্টেন্টের ভেতরে যাতে খুব মিনিমাম পরিমাণ অ্যাড বা অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে, এই ব্যাপারটা আপনাকে এনশিওর করতে হবে। শেয়ারেবল কন্টেন্ট, এমন কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করুন যেই কন্টেন্টটা মানুষ শেয়ার করতে চাইবে বা মানুষজনের এত ভালো লাগছে যে মানুষ চেষ্টা করবে যে এই কন্টেন্ট আমি আমার ফেসবুকে শেয়ার করি, অন্যান্য মানুষজন যারা এই একই সমস্যা আছে তারা যাতে এখান থেকে বেনিফিট পায়। সো আমাদেরকে শেয়ারেবল কন্টেন্ট তৈরি করতে হবে আমাদের ওয়েবসাইটের জন্য। ক্লিয়ার হেডিংস, আমাদের কন্টেন্টের হেডিংগুলো যাতে ক্লিয়ার হয়, যেমন আমি হেডিংগুলো পড়েই যাতে বুঝতে পারি যে আসলে এই কন্টেন্টের বিষয়বস্তু কি বা এখানে কোন কোন টপিকগুলো নিয়ে কতটুকু মাত্রায় লেখা হয়েছে, এই ব্যাপারটা যাতে আমি ক্লিয়ারলি বুঝতে পারি। কন্টেন্টের হেডিংগুলোর মধ্যেই আপনাকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। কন্টেন্টের ভেতরে ইনসাইটগুলো প্রপারলি থাকতে হবে, বেসিক জাস্ট কিছু ইনফরমেশন দিয়ে না, প্রকৃত ইনসাইট এবং ইন ডেপথ অ্যানালাইসিস করে সেই অনুযায়ী কন্টেন্টটা লিখতে হবে। ইউজার এক্সপিরিয়েন্স, ওভারঅল আপনার কন্টেন্টটা যারা পড়তে আসছে তাদের এক্সপিরিয়েন্সটা যেন গুড এক্সপিরিয়েন্স হয়। শুধু আমার কন্টেন্টটাই ভালো না, আমার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি, আমার ওয়েবসাইটের নেভিগেশন ভালো, ওয়েবসাইটের লোডিং স্পিড ভালো এবং কন্টেন্ট পড়তে কোথাও কোনো সমস্যা হয় না। ওভারঅল একটা খুব ভালো ইউজার এক্সপিরিয়েন্স আপনার কন্টেন্টের ভিতরে থাকতে হবে। কন্টেন্টটা র্যান্ডমলি সবার জন্য না, বরং স্পেসিফিক পিপলকে টার্গেট করে তাদের ইউনিক নিড বুঝে আপনাকে কন্টেন্টটা লিখতে হবে। কোনো জেনারেল বা জেনেরিক টাইপের কন্টেন্ট না, বরং একটা পার্টিকুলার ইউজারকে টার্গেট করে তাদের কি কি সমস্যা আছে, তারা কি জানতে চায়, সেই বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়েই আপনার কন্টেন্টটা লিখতে হবে। অ্যাভয়েড ম্যানিপুলেশন, সার্চ ইঞ্জিনকে প্রায়োরিটি দিয়ে মানে কোনো একটা পার্টিকুলার কিওয়ার্ডকে টার্গেট করে ওই কিওয়ার্ডে হাবিজাবি টাইপের একটা কন্টেন্ট লিখে মেইনলি আমি কিওয়ার্ডগুলোকে স্টাফিং করে জাস্ট সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর জন্যই আমি কন্টেন্টটা লিখছি, এইরকম কোনো কন্টেন্ট লেখা যাবে না। কন্টেন্ট অবশ্যই প্রকৃতপক্ষে ইউজারদেরকে টার্গেট করে এবং ইউজারদের অ্যাঙ্গেলগুলো ভেবেই আপনাকে কন্টেন্টটা লিখতে হবে। সার্চ ইঞ্জিনের অ্যাঙ্গেল আপনাকে মাথায় রেখে কন্টেন্ট লেখা চলবে না। এর অর্থ আবার এইটা না যে আপনাকে এসইও করতে হবে না, আপনি অবশ্যই এসইও করবেন, কিন্তু যেটাকে আমরা ওভার অপটিমাইজেশন বলি, এই ধরনের ওভার অপটিমাইজেশনের কোনো প্র্যাকটিস কন্টেন্টের ভিতরে করা যাবে না। যেমন বিশেষ করে কিওয়ার্ড স্টাফিং, এই টাইপের প্র্যাকটিস কন্টেন্টের ভিতরে করা যাবে না। সো কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে আমি যে পরামর্শগুলো দিয়েছি এগুলো আসলে আমার পরামর্শ না, এগুলো গুগল অফিসিয়ালি রেকমেন্ড করেছে যে কি কি টাইপের কন্টেন্ট হতে হবে, কন্টেন্টের ভিতরে কোন কোন কোয়ালিটিগুলো থাকতে হবে, সেই জিনিসগুলোকেই আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা যদি এই বিষয়গুলো গুগলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইন ডিটেল পড়তে চান তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট সেকশন চেক করুন, যেখানে আমি এই রিসোর্সগুলো শেয়ার করেছি। এই যে দেখেন এখানে গুগল বলেছে মোর গাইডেন্স অন বিল্ডিং হাই কোয়ালিটি সাইট। গুগলের চোখে একটা হাই কোয়ালিটি সাইটের ভেতরে কন্টেন্টগুলো কিরকম থাকতে হবে বা ওভারঅল সাইটের এক্সপিরিয়েন্সটা কিরকম থাকতে হবে সেটার ব্যাপারে গুগলের নির্দেশনাটা এখানে দেয়া আছে। আপনি জাস্ট এই প্রশ্নগুলো পড়লেই বুঝতে পারবেন বিস্তারিত বিষয়গুলো। সেম ভাবে গুগল হেল্পফুল কন্টেন্ট কি ধরনের হতে হবে সেটার ব্যাপারেও একটা গাইডলাইন দিয়েছে। এই জিনিসগুলো নিয়েই আমি মেইনলি একটা শর্ট লিস্ট করেছি এবং যেটা একটু আগেই আপনাদের সাথে শেয়ার করলাম। সো বিশাল বড় একটা ভিডিও হয়ে গেছে, আজকের মতো আমি এখানেই শেষ করছি। গুগলের আপডেট বা এসইও বা ডিজিটাল মার্কেটিং এই টপিকগুলোর উপরে যদি আপনি নিয়মিত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাইফুল্লাহ সাইফ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।